আগামীর বাংলাদেশ চালাবে রাজনীতিবিদরাই, মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। স্বৈরাচারের উত্থান ঠেকাতে দ্রুত জুলাই সনদ সইয়ের আশা। নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি ও জামায়াত শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত। যারা পিআর চায় তারা দেশের স্থিতিশীলতা চায় না, মন্তব্য সালাউদ্দিনের। কুষ্টিয়ায় 7 জনকে হত্যায় জাসদ সভাপতি ইনুর বিরুদ্ধে 8 অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও 14 দলের বৈঠক থেকে হামলায় উস্কানির অভিযোগ। চাকসুর প্রার্থী তালিকা প্রকাশের পর প্রচারণা শুরু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ। রাবিতে শিক্ষক লাঞ্ছনার বিচার দাবিতে শাটডাউন শিক্ষক ফোরামের। এবং দুর্গাপূজায় কেউ অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। প্রয়োগ হবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। মন্দির পরিদর্শনের পর সেনাবাহিনী। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। রাজনীতিবিদরাই আগামীর বাংলাদেশ চালাবে, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানে সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের পরিচয় করিয়ে দেন সরকার প্রধান। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে $4 ট্রিলিয়ন ঘাটতি পূরণে বড় দেশগুলোকে আহ্বান জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত এই বৈঠকে মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে সফরসঙ্গী বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও ডক্টর নাকিবুল রহমান এবং এনসিপির 2 নেতা আক্তার হোসেন ও ডাক্তার তাসনিম জারাকে পরিচয় করিয়ে দেন সরকার প্রধান। এ সময় বাংলাদেশে বিনিয়োগে প্রবাসী বাংলাদেশি ও বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশে ইউএস এর যে বিজনেসম্যান, যারা বড় বড় কোম্পানি, ইউএস এর যত বড় বড় কোম্পানি আছে, তাদের সাথে প্রফেসর ইউনূসের একটা বড় মিটিং হয়েছে। সেখানে উনি তাদের উদ্দেশ্যে বাংলাদেশে আরো ইনভেস্টমেন্ট করার আহ্বান জানিয়েছেন। এবং এই মিটিংটায় বাংলাদেশের থেকে যে 6 জন যে পলিটিক্যাল লিডার এসেছেন প্রফেসর ইউনূসের ইনভাইটেশনে, তারা 6 জনই উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত, বর্তমানে তেল গ্যাস অনুসন্ধানে বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির বাংলাদেশ প্রধান পিটার হাস এবং দক্ষিণ এশীয় বিষয়ক সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনের ডেপুটি সিইও নিশা দেশাই বিশওয়াল সহ ব্যবসায়ী নেতারা। ফেব্রুয়ারির প্রথমার্ধের পরে যখন ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, তখন তো পলিটিক্যাল পার্টিগুলোই বাংলাদেশকে তারা গভর্ন করবেন। তো তাদের সাথে একটা এই বিজনেস কমিউনিটির, ইউএস এর বিজনেস কমিউনিটির যাতে আরো জানাশোনা হয়, সে বিষয়ে উনি আরো ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে টেকসই উন্নয়ন নিয়ে প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রার অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে $4 ট্রিলিয়ন বিনিয়োগের ঘাটতি মেটাতে হবে। জলবায়ুর ক্ষতিকারক প্রভাব ও বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশ 13 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে বিশ্ব নেতাদের পাশে থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। পরে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে উচ্চ পর্যায়ের ওয়ার্কিং সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা। এ সময় সরকার প্রধানের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে কথা বলেন। প্রতিটি বৈঠকেই দেশের চলমান সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে শুধু নয়, বিশ্ব নেতা হিসেবে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে গুরুত্ব পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব বৈঠকে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহ ও সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে বৈশ্বিক সংকট মোকাবেলা করে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে বিশ্ব দরবারে তা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরাসরি যাচ্ছে সেখানে। এখন প্রবাসী ভাই বোনদের একটা সুবিধা হলো যে ওনারা তো গিয়েই তো ফ্যামিলিতে আলোচনা করেন, তারপর ওনাদের নেইবারদের সাথে আলোচনা করেন, বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করেন। সুতরাং আমি যে কানাডায় গিয়েছি এই খবরটা চাউর হয়ে গেছে, মানে যে সিইসি মহোদয় আসছেন আমাদের প্রবাসী ভোটের জন্য। এইটা ওনাদের মধ্যে একটা এক ধরনের বিষয় অনেক উত্তেজনা সৃষ্টি করেছে, যে কনফিডেন্স ডেভেলপ করেছে।
The very presence of CEC in Canada created a lot of sensation among them. আমি কথা ওনাদের কথাই বুঝলাম যে আপনি স্যার এ পর্যন্ত কষ্ট করে আমাদের এই পর্যন্ত এসে, এবং আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এবার আমরা ভোট দিতে পারবো। ওনারা ভোট দিতে কিন্তু খুবই আগ্রহী। এতদিন ওয়াদা দেওয়া হলো, নানা কারণে এটা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই, কিন্তু আমরা এই সরকারের আমলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে কমিটমেন্ট, প্লাস আমাদেরও কমিটমেন্ট টু দ্য নেশন, যে প্রবাসীদের ভোট নিব আমরা। সুতরাং আমার যে উপস্থিতি কানাডাতে, এটা তাদেরকে এক ধরনের সিরিয়াস হাই লেভেলের একটা কনফিডেন্স তাদেরকে দিয়েছে যে না, সত্যিকার অর্থে ইলেকশন কমিশন মিনস বিজনেস। তা আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে দেখেন, একটা সদ্য নবজাত শিশু, বা নবজাত না, একটা ছোট শিশু মাত্র হাঁটা শুরু করেছে এই প্রবাসী ভোটের বিষয়টি। সুতরাং এই হাঁটা, এটা তো এর সাথে আপনারা, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের জন্য, আনন্দের ব্যাপার যেটা আমরা যে শুরু করেছি। আপনারা এটা শরিক হন, এটাকে আরও সক্রিয় করুন, এটাকে আরও অংশগ্রহণমূলক করুন, তাইলে আমাদের চেষ্টাটা ফ্রুটফুল হবে। এবং কোনো বিষয় কিন্তু একবারে পারফেকশনে যাওয়া যায় না, এটা তো আপনারা সবাই মানবেন। গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে হয়, এবং আপনারা সবই অবগত আছেন আমরা কিভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই যে প্রবাসী ভোটের বিষয়টি আমরা অপশানটা নির্ধারণ করেছি। আপনারা জানেন, আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখেছেন, আপনারাও পার্টিসিপেট করেছেন। আমরা বিভিন্ন এক্সপার্টদের সাথে আলোচনা করে, দেশি বিদেশি বিভিন্ন ইউনিভার্সিটিতে এক্সপার্টদের সাথে আলোচনা করে একটা অপশান দাঁড় করিয়েছি। আশা করছি ইনশাল্লাহ আমাদের যে বর্তমান যে প্রযুক্তির সহায়তা নিয়ে এইটাকে আমরা অনেক সহজ করে ফেলতে পারবো, এবং আমাদের প্রবাসী ভোটারদের জন্য এই বিষয়টাকে আমরা অনেক সহজভাবে ডেলিভার করতে পারবো বলে আমার ধারণা। এবং ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা সহযোগিতা পাবো। অন্তত টরন্টোতে দেখেছি, অটোয়াতে গেছি, অটোয়াতে দেখলাম যে ওখানে অত্যন্ত আগ্রহী। ওনারা বলেন যে আমার রিমিটেন্স পাঠাই, আমরা গত আন্দোলনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি, তো আমাদের তো ভোট দেওয়ার একটা অধিকার আছে। আমি বললাম যে আমরা সেটা রিকগনাইজ করি বলেই আপনাদের যে এই ভোটের, প্রবাসীদের ভোটের জন্য আমরা এত ইনিশিয়েটিভটা নিয়েছি, এফোর্ট দিচ্ছি। সরকারও খুব সাপোর্ট দিচ্ছে আমাদেরকে এ ব্যাপারে। সুতরাং আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, যেটা আপনারা জানেন, মানে সেটার মাধ্যমেই আমরা প্রবাসীদের ভোট ইনশাল্লাহ নিব। এখন আমি কালকেই বোধহয় দেখলাম একটা আলোচনা অনুষ্ঠানে, কোন একটা টেলিভিশন চ্যানেলে দেখলাম, খুব চিন্তা করলাম যে বলতেছেন যে আমাদের অফিসাররা যাচ্ছে, জাপান যাচ্ছে, তারপরে উন্নত দেশে যাচ্ছে, মিডল ইস্টে যাচ্ছে না, এখানে আমাদের মেজরিটি ভাইয়েরা আছে। আমরা জানি যে আমাদের প্রায় অর্ধেক প্রবাসী মিডল ইস্টে আছেন, কিন্তু মিডল ইস্টের কান্ট্রিগুলোতে ভোটের ব্যাপারে আলাপ করার জন্য এক জায়গায় একত্র করে আলাপ করার জন্য, বিষয়টির জন্য এটা অত সহজ না, নানাবিধ সীমাবদ্ধতা আছে। আপনি সৌদি আরবে গিয়ে বা কুয়েতে গিয়ে, কাতারে গিয়ে, বা দুবাইতে গিয়ে বাঙালি সব ডেকে ভোটের আলাপ করা, এটার মধ্যে নানাবিধ লিমিটেশনস আছে, এটা পারা যায় না। যেটা নির্বাচন ভবনে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বক্তব্যের পুরো অংশ দেখতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশের স্থিতিশীলতা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, পিআর হচ্ছে পার্মানেন্ট রেস্টলেস, তাই শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট সরকার তৈরি হবে। দলের আরেক নেতা ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন তারেক রহমান। শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত হবে বলেও জানান তিনি। মনে হয় কখনো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়তাম। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সংসদের নিম্নকক্ষে বা উচ্চকক্ষে কেউ বা উভয় পক্ষে, কেউ আবার চান প্রচলিত সংসদীয় পদ্ধতিতেই হোক আগামীর জাতীয় নির্বাচন। বরাবরের মতোই পিআর পদ্ধতিতে নির্বাচন না করতে মত দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশে স্থিতিশীলতা থাকুক তা চায় না। পিআর মূলত পার্মানেন্ট রেস্টলেস বলেও অভিহিত করেন সালাউদ্দিন আহমদ। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস। তো বাংলাদেশে এটা
কারা চালু করতে চাচ্ছে, তাদের পিছনের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে, যাতে কিছু সিট বেশি পায়। আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না। কেন চায় না সেটা তাদের স্বার্থ জড়িত আছে। শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্টের উদয় হতে পারে এবং তাদের মধ্য দিয়ে তাদের সমস্ত স্বার্থ আদায় হতে পারে। এর আগে সকালে সংসদ ভবন এলাকার লেক রোডে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের র্যালিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, নেতৃত্ব দেবেন গণতন্ত্র পুনরুদ্ধারে। নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত তার দল। বিএনপি গত 18 মাস পূর্ব থেকেই নির্বাচনী যে সমস্ত কার্যক্রম করা প্রয়োজন সেটি শুরু করেছে। কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনে জামাতে ইসলামের ইন্ধন থাকতে পারে। ইসলামপন্থী একটি রাজনৈতিক দল বরাবরই আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের সিদ্ধান্তের সাথে এক হয়ে তারা কাজ করেছেন। ৮৬ নির্বাচনে যাওয়া, সেটাও তারা আওয়ামী লীগ নির্বাচনে গেছে, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে এক, কাজ করেছে আরেক। পতিত আওয়ামী সরকার প্রধানের গণহত্যার যে নির্দেশনা সামনে আসছে তাতেও ভারতের মদত ছিল বলে দাবি করেন রুহুল কবির রিজভী। অর্গানাইজেশনও আছেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনমুখী দল হিসেবে ভোটের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। তবে প্রতিবেশী দেশের রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করে দলটি। চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কথা বলেছেন দলটির আমির। বাংলাদেশের জনগণের সঙ্গে চীন সম্পর্ক উন্নয়ন করতে চায় বলে জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিংজিয়ানের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎ। রাজধানীর মগবাজারে দলটির প্রধান কার্যালয়ে বৈঠকে বিভিন্ন বিষয় হয় খোলামেলা আলোচনা। পরে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, নির্বাচনমুখী দল হিসেবে ভোটের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। বর্তমান চ্যালেঞ্জ নিয়ে চীনা প্রতিনিধি দলের প্রশ্নের জবাবে জামায়াত আমির জানিয়েছেন, প্রতিবেশী দেশের যে কোনো ধরনের হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। আমির জামাত বলেছেন, আমরা সবসময় নির্বাচনমুখী দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে, ইনশাআল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি। প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। চীনা প্রতিনিধি দলের প্রধান ঝো পেংজিয়ান জানান, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় চীন। আমরা এখানে এসে সম্মানিত বোধ করছি। চীন এবং বাংলাদেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও জোরদারে আমরা কূটনৈতিক ও নীতিগত উদ্যোগ নিয়েছি। আমরা দুদেশের ভালো প্রতিবেশী। বৈঠকে চীনকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জামায়াত আমির। গাজার মুসলমানদের প্রতি যে অত্যাচার হচ্ছে সেই মানবাধিকার লঙ্ঘনের কথা তিনি তুলে ধরেছেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে কমিশন। গত 18 সেপ্টেম্বর 931 জন মনোনয়নপত্র জমা দেন, যার মধ্য থেকে 19 জন প্রাথমিক প্রার্থী তালিকা থেকে বাদ পড়েন। আত্মপক্ষ সমর্থনের পর চূড়ান্তভাবে 4 জনের মনোনয়ন বাতিল হয়। এদিকে মঙ্গল ও বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে 20 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। সব মিলিয়ে 907 জন প্রার্থী ব্যালট নম্বর সহ চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে 415 জন কেন্দ্রীয়, 472 জন হল সংসদে এবং 20 জন শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। চূড়ান্ত তালিকা অনুযায়ী চাকসুতে সহ সভাপতি পদে লড়বেন 24 জন এবং জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 22 জন। আগামী 15 অক্টোবর হবে চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8 অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 29 সেপ্টেম্বর তাকে হাজির করতে বলা হয়েছে। ইনুর বিরুদ্ধে গণভবনে বৈঠক করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ ও জঙ্গি ট্যাগ দিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার 8টি অভিযোগ আনা হয়েছে। এদিন ট্রাইব্যুনাল 1-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানো এবং চানখারপুলে 6 জনকে হত্যা মামলার সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হয়।
জুলাই আন্দোলন চলাকালে একাধিকবার শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন জাসদ নেতা হাসানুল হক ইনু। গণভবনে হওয়া বৈঠকেও আন্দোলন দমনে নানা পরামর্শ দেন তিনি। ছাত্র জনতার আন্দোলন কুষ্টিয়ায় কিভাবে দমন করা হয়েছে তা তুলে ধরে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়ারও পরামর্শ উঠে এসেছে কল রেকর্ডে। বৃহস্পতিবার সকালে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় 8টি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। বলা হয়, গণভবনে বৈঠক করে আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি গুলির নির্দেশ, ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ দিয়ে গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন এই জাসদ নেতা। আন্দোলনকারীদেরকে জঙ্গি বলা হবে, তাদেরকে গুলি করে হত্যা করা হবে এবং এইটাই প্রচার করা হবে জঙ্গি আক্রমণে তারা নিহত হয়েছে। আর 5ই আগস্ট অর্থাৎ কারফিউ উঠিয়ে দিয়ে প্রতিটা ওয়ার্ড থেকে 2000 করে লোক নিয়ে ঢাকা শহর দখল করে নিতে হবে। ইনুর সঙ্গে শেখ হাসিনার 3টি ফোনালাপ এদিন ট্রাইব্যুনাল 2-এ শোনানো হয়। পরে ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন বিশেষ আদালত। 29 সেপ্টেম্বর তাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়। তিনি নির্দেশনা যেটা দিয়েছিলেন সেই নির্দেশনার বিষয়বস্তু ছিল ষড়যন্ত্র এবং নির্দেশনা যে আন্দোলনকারী নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে শনাক্ত করতে হবে, ঘেরাও করতে হবে, ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে প্রয়োজনে 36 সেনা নামিয়ে তাদেরকে বম্বিং করতে হবে। এদিন ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন একজন পুলিশ কনস্টেবল। ওই দিন কারা গুলির নির্দেশ দিয়েছিলেন, কারা গুলি করেছে জবানবন্দিতে তা বর্ণনা করেন প্রসিকিউশনের 17তম সাক্ষী একজন পুলিশ কনস্টেবল আসিফ খান। তিনি সেদিন চাংখারপুর এলাকায় একটি শটগান এবং 50 রাউন্ড গুলি সহ উপস্থিত ছিলেন। তিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন যে তাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই মামলার আসামিরা ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ প্রদান করেছিলেন, কিন্তু তিনি গুলি করেননি। 5 আগস্ট চাংখারপুলের এই হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়ার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রংতুলিতে সাজছে মন্দির, ঢাকের তালে জমে উঠছে উৎসবের আমেজ। মণ্ডপ পরিদর্শনের পর সেনাবাহিনী জানিয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় কেউ অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে, প্রয়োগ করা হবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। দুর্গোৎসবের আমেজে মুখরিত মন্দির পাড়া, আর ভক্তদের নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী। মন্দিরের প্রবেশপথ, সিসিটিভি ক্যামেরা, স্বেচ্ছাসেবকদের অবস্থান সবকিছুই খতিয়ে দেখেন সেনা সদস্যরা। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে টহল ও নজরদারি বাড়িয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে রাজধানীর কাবাডি স্টেডিয়াম ক্যাম্পে সমন্বয় সভার আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের 15 ইস্ট বেঙ্গল মেকানাইজড। এতে অংশ নেন পুরোহিত, পূজা উদযাপন পরিষদ ও মন্দির পরিচালনা কমিটির সদস্য, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সভায় মণ্ডপ কেন্দ্রিক নানা সমস্যা ও শঙ্কার কথা তুলে ধরেন মন্দির সংশ্লিষ্টরা। খুব জাম থাকে, আমি আশা করবো এখানে এই পূজার 5 দিনের জন্য স্পেশাল ট্রাফিক দাও। কুমারী পূজার সময় মায়েরা অধিক থাকে এবং সেই সময় নিরাপত্তা বিধান করা আমাদের পক্ষে দুঃসাধ্য হবে এবং যে কোনো একটা অকারেন্স হলে এটা আমাদের জন্য খুব বিব্রতকর অবস্থা হয়ে যাবে। আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পর আমরা মন্দিরটা ফিরে পাবো, কিন্তু 5ই আগস্টের পরের দিনই সেখানে আবার মন্দিরের পুরাটা ভেঙে ফেলছে। শারদীয় দুর্গাপূজায় কেউ অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে কঠোর হস্তে তা দমনের হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী। আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করব সেগুলোকে যাতে একটা সুতার মধ্যে বাঁধতে পারি বা একটা রশির মধ্যে বাঁধতে পারি, যাতে আমাদের কোনো অংশ লুজ বা আনফিট না থাকে, যেটা সুযোগ কোনো স্বার্থান্বেষী মহল নিতে পারে এবং একটা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে। এটা বন্ধ করার জন্যই মূলত আজকে আমাদের কার্যক্রম। অনুপ্রবেশ ঠেকাতে তল্লাশি জোরদারের পাশাপাশি মণ্ডপের আশপাশে দোকানপাট না বসানোর আহ্বান জানান সেনা কর্মকর্তা। কোন অবস্থার পরিস্থিতিতে আমরা যাতে কাউকে সুযোগ না দিই। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। আগুন নেভাতে গিয়ে প্রাণ দেয়া ফায়ার ফাইটার নুরুল হুদা ময়মনসিংহের গফরগাঁওয়ে চিরনিদ্রায় শায়িত। দ্বিতীয় জানাজা শেষে দেয়া হয় গার্ড অব অনার। নিহতের পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস ফায়ার সার্ভিস কর্মকর্তার।
গার্ড অব অনার দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হলো দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ দেয়া ফায়ার ফাইটার নুরুল হুদাকে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধামাইল গ্রামে ফায়ার ফাইটার নুরুল হুদাকে গার্ড অব অনার দেয় ফায়ার সার্ভিস। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। এর আগে বুধবার রাত 12টার দিকে নুরুলের মরদেহবাহী গাড়ি গ্রামের বাড়ি পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। 2 ছেলে মেয়ে এবং অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মুখে নুরুল হুদার অন্তঃসত্ত্বা স্ত্রী। আমার 4টা সন্তানরে দেওয়ার মতো কেউই নেই। পরের দিন কইছে, মা তুমি আমার সন্তান 4টা দেখো। ছেলের লাশ আমি কান্দো লইতাছি। এদিকে নিহত পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে বলে আশ্বাস দিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। নুরুল হুদার স্ত্রী হিসেবে যে মর্যাদায় আসীন ছিল, যে টাকা পয়সা পেত, এর চেয়ে বেশি আগামী দিন সে চাকরি না করে গড়েতে সন্তানদের পরিচর্যা করার জন্য তার চেয়ে বেশি সে পাবে। আগে ছিল তার দায়িত্ব একটি পরিবারের, এখন রাষ্ট্র হচ্ছে তার পরিবারের দায়িত্ব নিয়েছে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেশের বাইরের খবর। মধ্যপাল্লার অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, এই পরীক্ষার মাধ্যমে ভ্রাম্যমাণ রেলওয়ে লঞ্চার সিস্টেমে বড় ধরনের সফলতা অর্জন করল ভারত। ভারতীয় গণমাধ্যম বলছে, চলন্ত রেল নেটওয়ার্ক থেকে অল্প সময়েও কম দৃশ্যমানতায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষমতা অর্জন করল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের লক্ষ্য বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এশিয়া কাপের খবর। টানা খেলার ধকল নিয়েই অলিখিত সেমিফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ। সমীকরণটাও সহজ, পাকিস্তানকে হারালেই নিশ্চিত হবে টাইগারদের আরও একটা এশিয়া কাপ ফাইনাল। শিরোপার মঞ্চে নিজেদের জায়গা নিশ্চিতে আত্মবিশ্বাসী মেন ইন গ্রিনো। দুবাইয়ে ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। ये बताइएगा कि जो टाइगर्स के अगेंस्ट तो यही टीम रहेगी, बांग्लादेश जो है। ক্রিকেটের একেবারে নতুন দর্শকেরও না জানার কথা নয় যে বাংলাদেশ দলের নিকনেম টাইগার, কিন্তু 7 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শাহিন শাহ আফ্রিদি কেন যেন সেটা জানেনই না, নাকি তাচ্ছিল্যের স্বরেই বলেছেন কথাটা, তা তিনিই বলতে পারবেন। এর আগে 25 টি-20তে মুখোমুখি হয়ে পাকিস্তানকে মাত্র 5 বার হারাতে পেরেছে বাংলাদেশ। এশিয়া কাপে 15 দেখায় মাত্র 2 জয়। সার্বিক পরিসংখ্যানে পাকিস্তানিরা এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। 2024 থেকে এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে 8 ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ, যার মধ্যে জয় হার সমান 4টি করে। 2 ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার পাশাপাশি আছে হোমে টি-20 সিরিজ জয়। সাম্প্রতিক এই পরিসংখ্যান মনে করেই কিনা পরে সুর নরম করেন শাহিন। বাংলাদেশ ভালো দল, ভালো ক্রিকেট খেলছে, ওদের একেবারেই সুযোগ দেয়া যাবে না। শুরুর ধাক্কাটা আমাদেরই দিতে হবে, ভালো ক্রিকেট খেলতে হবে, ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই ভালো করতে হবে, অন্য কিছু ভাবছি না। আমাদের সমস্ত চিন্তা বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা ঘিরে। এই পেসার নিজেও নেই সেরা ছন্দে, নতুন বলে পাকিস্তানকে উইকেট এনে দিতে পারছেন না নিয়মিত। প্রতিপক্ষের ব্যাটারদের কাছে এখন আর আতঙ্ক নন তিনি, যদিও নিজের ফর্ম নিয়ে নাকি মোটেও উদ্বিগ্ন নন শাহিন। চিন্তিত নন অফ ফর্মে থাকা সতীর্থদের নিয়েও। আপনি আমাকে বাদ দিতে চান? আমি পাকিস্তানের জন্য জীবন দিতেও প্রস্তুত। আবার আপনারা হারিসের কথা বলছেন, সে তো লাহোরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিল। ব্যাপারটা তো এমন নয় যে সে ব্যাটিং পারে না। সাইমের ক্ষেত্রে একই কথা বলবো, ব্যাটিং এ ভালো করছে না, বোলিং তো করছে। সুপার 4-এ বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা দু দলের জন্যই অঘোষিত সেমিফাইনাল। আসর জুড়ে স্বাচ্ছন্দ্যে খেলতে না পারা পাকিস্তান এখনো শিরোপার স্বপ্নে বিভোর। আমরা এখানে ফাইনাল জিততে এসেছি, এশিয়া কাপের শিরোপা জেতার লক্ষ্য নিয়েই এসেছি। শীর্ষ 4-এ ভারতের কাছে ধরাশায়ী হয়েছে পাকিস্তান। সে তুলনায় কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ। তবে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানিদের বিপক্ষে সেরাটা দিতে মুখিয়ে আছে টাইগাররা। খেলার পরিকল্পনা এরকমই থাকবে। আমাদের বোলিং ওয়াইজ আমরা খুব ভালো করেছি, ব্যাটিংও আমরা ভালো করেছিলাম, এই টুর্নামেন্টে আমরা ভালো করেছি। তো আমাদের ব্যাটিংটায় ফোকাস করতে হবে, ম্যাচ জিততে হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে। তো
হোপলেস হওয়ার কিছু নাই। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে না থাকলেও মাস্ট উইন গেমে একাদশে ফিরতে পারেন নিয়মিত ক্যাপ্টেন লিটন দাস। 11-এ আসতে পারে আরও 2-1টি পরিবর্তন। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আগামীর বাংলাদেশ চালাবে রাজনীতিবিদরাই, মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। স্বৈরাচারের উত্থান ঠেকাতে দ্রুত জুলাই সনদ সইয়ের আশা। নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি ও জামায়াত শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত। যারা পিআর চায় তারা দেশের স্থিতিশীলতা চায় না, মন্তব্য সালাউদ্দিনের। এবং শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে কোনো ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন, বললেন সিইসি। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে নেওয়া হচ্ছে চূড়ান্ত প্রস্তুতি।